শুভ সন্ধ্যা। দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের সকল ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে স্বাগত জানাই। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের থিওরি পোর্শনের পঞ্চম অধ্যায়, যেখানে রয়েছে বায়ুমণ্ডলের ওপর আলোচনা। এই বায়ুমণ্ডল চ্যাপ্টারটিকে দুটো পার্টে ভাগ করা যায়। প্রথম পার্টে রয়েছে বায়ুমণ্ডলীয় গোলযোগ এবং পৃথিবীর মুখ্য জলবায়ু অঞ্চলসমূহ, এবং সেকেন্ড পার্টে রয়েছে পৃথিবীর জলবায়ুর পরিবর্তন। কেন এই দুভাগে ভাগ করলাম তার একটা কারণ হচ্ছে, বিগত বছরের প্রশ্নগুলো ফলো করলে দেখা যায় যে অনেক সময় এই দুটো পার্টের মধ্যে প্রশ্নগুলো অল্টারনেটিভ আকারে দিচ্ছে, একটা পার্ট থেকে একটা প্রশ্নের সেট অথবা সেকেন্ড পার্ট থেকে আরেকটা প্রশ্নের সেট। বা দুটো পার্টের মধ্যে যদি তুলনা করা যায় তাহলে দেখা যায় যে সেকেন্ড পার্টটা অপেক্ষাকৃত সহজ, কারণ সেকেন্ড পার্টের এমন কিছু বিষয় রয়েছে যেগুলো তোমরা ভূগোলের আগের ক্লাসেও পড়ে এসেছো, নিচু ক্লাসেও পড়ে এসেছো। তাই আমি আজকের ক্লাসে সেকেন্ড পার্ট পৃথিবীর জলবায়ুর পরিবর্তন এইটার ওপর আলোচনা করব। দেখো, জলবায়ু পরিবর্তন। পৃথিবীর জন্মের সময় যেরকম জলবায়ু ছিল, 460 কোটি বছর পর সেই জলবায়ুর আর কোনো অস্তিত্ব দেখা যায় না, কারণ পৃথিবীর বয়স 460 কোটি বছর। এছাড়া জলবায়ুর পরিবর্তন এত দীর্ঘ সময়ের ব্যবধানে ঘটে যে মানুষের পক্ষে সেটা উপলব্ধি করা বা অনুধাবন করা সহজ নয়। তবে বিভিন্ন সময়ে পৃথিবীর যে জলবায়ুর পরিবর্তন ঘটেছে তার প্রমাণ বা চিহ্ন পৃথিবীর বুকে আজও রয়ে গেছে। তা কী কী কারণে পৃথিবীতে জলবায়ুর পরিবর্তন হয় তার কারণগুলোকে দুটো প্রধান ভাগে ভাগ করা যায়: প্রাকৃতিক কারণ এবং মনুষ্য সৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণকেও আবার দুভাগে ভাগ করা যায়: মহাজাগতিক কারণ এবং পার্থিব কারণ। তাহলে এখন শুরু করছি জলবায়ু পরিবর্তনের প্রাকৃতিক কারণসমূহ। জলবায়ুর দীর্ঘমেয়াদী পরিবর্তনে প্রাকৃতিক কারণগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর জলবায়ুর স্বল্প মেয়াদী পরিবর্তনের ক্ষেত্রে মানুষের ভূমিকাই প্রধান। তা প্রাকৃতিক কারণের মধ্যে প্রথমে আসি মহাজাগতিক কারণ। মহাজাগতিক কারণের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে পৃথিবীর অক্ষের কৌণিক পরিবর্তন। পৃথিবীর অক্ষটি মেরুদণ্ডটি একটি উল্লম্ব রেখার সাপেক্ষে একটি নির্দিষ্ট কোণে হেলে অবস্থান করে। বর্তমানে পৃথিবীর অক্ষটি অবস্থান করছে 23 ডিগ্রি 26 মিনিট কোণে। তবে এই অক্ষটি কিন্তু একই কৌণিক মানে হেলে থাকে না। মোটামুটি দেখা গেছে যে সুদীর্ঘ 41,000 বছরের ব্যবধানে 22 থেকে 25 ডিগ্রি পর্যন্ত পৃথিবীর অক্ষরেখার এই কৌণিক মানের পরিবর্তন ঘটে। পৃথিবীর অক্ষটির কৌণিক মান যখন 22 ডিগ্রিতে পৌঁছয় তখন শীত আর গ্রীষ্মের তীব্রতা কম থাকে, আর যখন সর্বাধিক মান 25 ডিগ্রিতে পৌঁছয় তখন কিন্তু শীত ও গ্রীষ্মের তীব্রতা বাড়ে, যা জলবায়ু পরিবর্তনে সাহায্য করে। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ, পৃথিবীর কক্ষপথের পরিবর্তন। বর্তমানে পৃথিবীর কক্ষপথটি আমরা জানি উপবৃত্তাকার, তবে কি এর আকৃতি কিন্তু পরিবর্তনশীল। এই কক্ষপথটি 1,10,000 বছরের ব্যবধানে বৃত্তাকার থেকে অতি উপবৃত্তাকার কক্ষপথে পরিবর্তিত হয়। পৃথিবীর কক্ষপথ যখন বৃত্তাকার হয় তখন সৌরশক্তি গ্রহণের পরিমাণ বেড়ে যায়, আর যখন অতি উপবৃত্তাকার হয়ে যায় তখন সৌরশক্তি গ্রহণের পরিমাণ কমে যায়। তার ফলে জলবায়ুর পরিবর্তন হয়। তবে কত বছরের ব্যবধানে? 1,10,000 বছরের ব্যবধানে এই পরিবর্তনটা হয়। আচ্ছা, আরেকটি কারণ সূর্যের অবস্থানের পরিবর্তন বা অনুসর অবস্থানের অয়ন চলন। আমরা জানি পৃথিবীর কক্ষপথ বর্তমানে উপবৃত্তাকার এবং সূর্য এই উপবৃত্তাকার কক্ষপথের একটি নাভিতে অবস্থান করে, কেন্দ্রে নয়।
বর্তমানে সূর্যের অবস্থান হচ্ছে পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের ডান দিকের একটি নাভিতে। এর ফলে 4 জুলাই যখন অপসর অবস্থান হয়, অর্থাৎ পৃথিবী আর সূর্যের মধ্যে দূরত্ব যখন সবচেয়ে বেশি থাকে, তখন উত্তর গোলার্ধে চলে গ্রীষ্মকাল আর দক্ষিণ গোলার্ধে চলে শীতকাল। আবার যখন বর্তমানে পৃথিবীর যেটা অনুসর অবস্থান, যেটা দেখা যায় 3রা জানুয়ারি, তখন উত্তর গোলার্ধে শীতকাল আর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। তা দক্ষিণ গোলার্ধে যখন গ্রীষ্মকাল, তখন সূর্য আর পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে কম। এর ফলে দেখা যায় উত্তর গোলার্ধের গ্রীষ্মের তীব্রতা থেকে দক্ষিণ গোলার্ধের গ্রীষ্মের তীব্রতা, মানে গড় তীব্রতা 4 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো বেশি হয়। আইনস্টাইনের রিলেটিভিটি সূত্র অনুসারে পৃথিবীর কক্ষপথে কিন্তু একটু একটু করে স্থান পরিবর্তন ঘটবে। এই কারণে সূর্য 10,000 বছরের ব্যবধানে এখন যেমন ডান দিকের নাভিতে আছে, 10,000 বছরের ব্যবধানে সেটা বাম দিকের নাভিতে চলে আসবে। তখন অপসর অনুসরের ক্ষেত্রে ঋতুর বৈপরীত্য ঘটবে। মানে তখন অনুসর অবস্থানে উত্তর গোলার্ধে হবে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে হবে শীতকাল, আর অপসর অবস্থানে উত্তর গোলার্ধে হবে শীতকাল, দক্ষিণ গোলার্ধে হবে গ্রীষ্মকাল। এর ফলে এই যে শীত গ্রীষ্মের এই যে তীব্রতার পার্থক্যের ফলে জলবায়ুর পরিবর্তন ঘটবে। এই হচ্ছে কিছু মহাজাগতিক কারণসমূহ জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে। এবার পার্থিব কারণ কী কারণে হয়? আমরা পাত সঞ্চালন তত্ত্ব পড়ে এসেছি। আমরা জানি অভিসারী পাত সীমানায় দুটো পাতের মধ্যে ধাক্কা লাগলে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। ভঙ্গিল পর্বত মানেই তো তার উচ্চতা সুবিশাল, আর উচ্চতা বাড়লে কি হয়? উষ্ণতা কমে যায়। তাহলে যে অঞ্চলটা হয়তো আগে সমতল ছিল, তখন তার যা জলবায়ু ছিল, ভঙ্গিল পর্বত সৃষ্টি হওয়ার পর সেই অঞ্চলের জলবায়ু হয়ে গেল শীতল প্রকৃতির। দুটো পাত যখন একে অপরের থেকে দূরে সরে যায়, অর্থাৎ প্রতিসারী সীমান্ত, তখন তাদের মাঝখান থেকে ম্যাগমা বেরিয়ে আসে, অগ্নুৎপাত হয়। এর ফলে সেই অঞ্চল উষ্ণ হয়ে যায় ম্যাগমার কারণে। আচ্ছা, আবার আমরা মহাদেশীয় সঞ্চালনও পড়ে এসেছি। ওয়েগনার বলেছেন যে পৃথিবীর মহাদেশ আর মহাসাগরগুলো বিভিন্ন যুগে একই অবস্থানে ছিল না। বর্তমানে এখন যেটা নিরক্ষীয় অঞ্চল, এক সময় সেটা মেরুর কাছে ছিল, আর এখন যেটা মেরু অঞ্চল, এক সময় সেটা নিরক্ষরেখার কাছে ছিল। এর ফলে জলবায়ুর পরিবর্তন ঘটেছে। মানে এখন মেরু অঞ্চল যেটা আন্টার্কটিকা, সেটা এক সময় নিরক্ষরেখার কাছে যখন ছিল, তখন নিশ্চয়ই সেখানকার জলবায়ু এতটাও শীতল ছিল না। আবার এখন নিরক্ষরেখার কাছে অবস্থিত অঞ্চলগুলো যখন পূর্বে মেরুর কাছে ছিল, তখন নিশ্চয়ই তাদের জলবায়ু বর্তমানের মতো এত উষ্ণ ছিল না। এইভাবে জলবায়ুর পরিবর্তন বিভিন্ন যুগে ঘটেছিল। এই গেল প্রাকৃতিক কারণ। এবার দেখি জলবায়ুর স্বল্পমেয়াদী পরিবর্তনে মানুষ কিভাবে প্রভাব বিস্তার করে। মনুষ্য সৃষ্ট কারণ। শিল্প বিপ্লবের পর থেকে শিল্পের যে অভাবনীয় উন্নতি ঘটে, মানুষের সমাজ জীবনেও তার ফলে বৈপ্লবিক পরিবর্তন ঘটে যায়। কলকারখানার সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পায় এবং মানুষের জীবনযাত্রার মানও বেড়ে যায়, তার ফলে উন্নত হয়। এর ফলে দেখা যায় বিভিন্ন বায়ু দূষণকারী গ্যাস, যাদের গ্রিন হাউস গ্যাস বলা হয়, এদের পরিমাণ বাতাসে অত্যধিক হারে বেড়ে গেছে। বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফারের বিভিন্ন অক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, যানবাহন থেকে, কলকারখানার চিমনি থেকে, কৃষি জমি থেকে মিথেন জাতীয় গ্যাস, এগুলো নির্গত হয়ে বাতাসে মিশছে এবং বাতাসে এদের স্বাভাবিক যে পরিমাণ, তার থেকে পরিমাণ অনেকটাই বেড়ে যাচ্ছে। এর ফলে পৃথিবীর জলবায়ুর পরিবর্তন ঘটছে, যাকে বলে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। পরে এই বিশ্ব উষ্ণায়ন আরও ডিটেলসে আছে, তখন আমি ডিটেলসে আরও আলোচনা করব কিভাবে হয়, এর ফলে কি প্রভাব পড়ে। আচ্ছা, এর ফলে দেখা যায় পার্বত্য অঞ্চলের উষ্ণতা বেড়ে যাওয়ায় সেখানকার বরফগুলো গলছে, মেরু অঞ্চলের হিমবাহগুলো গলছে এবং সেই বরফ গলা জল সমুদ্রে মিশে সমুদ্রের জলতল
বেড়ে যাচ্ছে, উঁচু হয়ে যাচ্ছে, ফলে নিচু অঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। এই হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণের ফলে জলবায়ুর খুব অল্প সময়ের মধ্যে পরিবর্তন। শিল্প বিপ্লব কত বছর আগে হয়েছে? 200 বছর আগে মোটামুটি। তাহলে এই 200 বছরের মধ্যে পৃথিবীর গড় উষ্ণতা কিন্তু অনেকটাই বেড়ে গেছে, এবং সেটা এই গ্লোবাল ওয়ার্মিংয়ে যেটা যার ফ্যাক্টর হিসাবে কাজ করেছে। আচ্ছা, এরপর চলে যাচ্ছি ওজোন হ্রাস বা ওজোন গহ্বর বা ওজোন হোল যাকে বলে, কাকে বলে? বায়ুমণ্ডলের একটি উল্লেখযোগ্য গ্যাস হচ্ছে ওজোন গ্যাস। ওজোন গ্যাস 3টি অক্সিজেন পরমাণুর আইসোটোপ যুক্ত হালকা নীল রঙের উগ্র গন্ধ বিশিষ্ট গ্যাস। এটি বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে 15 থেকে 30 কিলোমিটারের মধ্যে একটি স্তর রূপে অবস্থান করে, যা ক্ষতিকারক সূর্য থেকে আগত ক্ষতিকারক অতি বেগুনি রশ্মিকে শোষণ করে পৃথিবীকে ছাতার মতো রক্ষা করছে। বায়ুমণ্ডলে এই গ্যাসের পরিমাণ কিন্তু খুবই সামান্য, 0.03%। 1840 সালে বিজ্ঞানী স্কোনবি প্রথম ওজোন গ্যাস আবিষ্কার করেন। এর 73 বছর পর 1913 সালে দুজন ফরাসি বিজ্ঞানী হেনরি বুসন এবং চার্লস ফেব্রি বায়ুমণ্ডলে ওজোন স্তর আবিষ্কার করেন। বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের পরিমাণ খুবই সামান্য হলেও মাত্র 0.03%, কিন্তু এর কার্যকরী ভূমিকা অতিশয় ব্যাপক। কারণ ওজোন স্তর ছাতার মতো ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হাত থেকে পৃথিবীর জীব জগৎকে রক্ষা করছে। তাই ওজোন স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌর পর্দা। আচ্ছা, এবার আসি এই ওজোন স্তরের বৈশিষ্ট্য কীরকম। আগেই বললাম বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডলের 15 থেকে 30 কিলোমিটার উচ্চতায় একটি ওজোন স্তর তৈরি হয়েছে। এই ওজোন স্তরে ওজোন গ্যাসের সৃষ্টি এবং বিনাশ দুটো পদ্ধতি চক্রাকারে চলতে থাকে, এবং এইভাবে ওজোন গ্যাসের মধ্যে ভারসাম্য বজায় থাকে। এই ভারসাম্যের জন্য স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের পরিমাণ নির্দিষ্ট বা স্থির থাকে। বায়ুমণ্ডলের সর্বত্র কিন্তু ওজোন গ্যাসের ঘনত্ব সমান নয়। ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে এই গ্যাসের পরিমাণ অতি নগণ্য। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন গ্যাসের এই পুরো আস্তরণটা সীমাবদ্ধ, তাই একে ওজোন স্তর বলে। বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্বকে প্রকাশ করা হয় ডপসন এককে। এই গ্যাসের ঘনত্ব নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে কম, 250 ডপসন ইউনিট। নাতিশীতোষ্ণ অঞ্চলে সেটা বেড়ে হয় 350 ডিইউ, এবং মেরু অঞ্চলে হচ্ছে 450 ডিইউ। অর্থাৎ দেখা যাচ্ছে যে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ওজোন গ্যাসের ঘনত্ব বাড়তে থাকে। আচ্ছা, এবার আমরা দেখি ওজোন স্তরের সৃষ্টি কিভাবে হয়েছে। বায়ুমণ্ডলে ওজোন গ্যাস সৃষ্টি হয় দুটি অনুক্রমিক আলোক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। প্রথম বিক্রিয়ায় অক্সিজেন অণুগুলি O2 অতি বেগুনি রশ্মির প্রভাবে ইউভিপি আর ইউভিসি এর প্রভাবে দুটি অক্সিজেন পরমাণুতে বিয়োজিত হয়। O2 বিয়োজিত হচ্ছে O+, ও হচ্ছে অক্সিজেন পরমাণু। পরবর্তী প্রক্রিয়ায় একটি অক্সিজেন অণুর সাথে একটি অক্সিজেন পরমাণুর বিক্রিয়া ঘটে সৃষ্টি হয় একটি ওজোন অণু, অর্থাৎ অক্সিজেন O2 ভেঙে হচ্ছে O। এবার একটা O2-র সাথে একটা O যুক্ত হয়ে সৃষ্টি হচ্ছে O3 বা ওজোন গ্যাস। এইভাবে বায়ুমণ্ডলে ওজোন স্তরের সৃষ্টি হয়েছে। এবার বিনাশটা কিভাবে হয়? স্ট্র্যাটোস্ফিয়ারে প্রাকৃতিক উপায়ে যেমন ওজোন গ্যাস উৎপন্ন হয়, তেমনি এই স্তরে আলোক রাসায়নিক বিক্রিয়ার ফলে ওজোন স্তরের বিনাশও ঘটে। ওজোন স্তরের গঠন আর বিনাশ এই স্তরের ভারসাম্য রক্ষা করে। কিভাবে বিনাশ ঘটে? ওজোন অণু মানে O3 এর সাথে অতিবেগুনি রশ্মির বিক্রিয়া ঘটে সৃষ্টি হয় O2 + O, অর্থাৎ একটা অক্সিজেনের অণু একটা অক্সিজেনের পরমাণু। এইভাবে ওজোন ভেঙে যাচ্ছে অতিবেগুনি রশ্মির প্রভাবে, প্রাকৃতিক কারণে। আর মনুষ্য সৃষ্ট কিছু কারণের ফলেও ওজোন স্তর অতি দ্রুত হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে ওজোন অণু ভেঙে গিয়ে অক্সিজেন পরমাণুতে বা অক্সিজেন অণুতে পরিণত হচ্ছে। কি কি কারণ? মনুষ্য সৃষ্ট কি কি কারণের ফলে এটা হচ্ছে? স্ট্র্যাটোস্ফিয়ারে যে দ্রুতগামী
জেট বিমানগুলো চলাচল করে। আমরা তো জানি বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার দিয়েই জেট বিমানগুলো চলাচল করে। এই সুপারসনিক বিমান থেকে নির্গত জলীয় বাষ্প এবং নাইট্রোজেন অক্সাইড সমূহ গ্যাসের সাথে ওজনের বিক্রিয়া ঘটে এবং তার ফলে ওজোন বিনাশ হয়। শিল্পাঞ্চলে কলকারখানার চিমনি থেকে নির্গত ভাসমান সালফেট অ্যারোসল মানে সালফারের বিভিন্ন যৌগ ওজোন অণুকে বিয়োজিত করে অক্সিজেন অণু ও পরমাণুতে পরিণত করে। এর ফলে ওজোন স্তর ধ্বংসপ্রাপ্ত হয়। ক্লোরোফ্লোরোকার্বন সংকেত হচ্ছে CFC ওজোন স্তর ধ্বংসের জন্য প্রধান দায়ী। মানে ওজোন স্তর ধ্বংসকারী প্রধান গ্যাসই হচ্ছে CFC। একটি CFC কণা 1 লক্ষের বেশি ওজন কণাকে ধ্বংস করার ক্ষমতা রাখে। এই CFC কোথা থেকে নির্গত হয়? রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, স্প্রে ক্যান, বিমানের প্রপেলার ইত্যাদি থেকে এই CFC নির্গত হয় এবং এই CFC ওজনের সাথে বিক্রিয়া করে ওজনকে ধ্বংস করে। এইভাবে ওজোন স্তরের বিনাশ ঘটে। এবার ওজোন গহ্বরটা কি? 1950 খ্রিস্টাব্দে বিজ্ঞানী গর্ডন ডবসন প্রথম ওজোন স্তরের ক্ষয় সম্পর্কে আলোকপাত করেন। এরপর 1985 খ্রিস্টাব্দে ডক্টর JC ফারম্যানের নেতৃত্বে ব্রিটিশ আন্টার্কটিক সার্ভের বিজ্ঞানীগণ আন্টার্কটিকায় প্রথম ওজোন গহ্বরের সন্ধান পান। তারা পর্যবেক্ষণ করে দেখেন প্রতি বছর সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত আন্টার্কটিকা মহাদেশের ওপর থেকে ওজোন স্তর পাতলা হচ্ছে। ডক্টর ফারম্যান প্রতি বছর বসন্তকালীন এই ওজোন স্তরের ক্ষয়কে ওজোন গহ্বর বলে অভিহিত করেন। কখন ওজোন গহ্বর তৈরি হয়? ওজোন স্তরের ঘনত্ব যদি 200 ডবসন ইউনিটের নিচে নেমে আসে তখন তৈরি হয় ওজোন গহ্বর। আগেই বললাম ওজোন স্তরের ঘনত্বকে ডবসন এককে পরিমাপ করা হয়। যখন এর পরিমাণ 200 নিচে নেমে যায় তখন সৃষ্টি হয় ওজোন গহ্বর। এই ওজোন গহ্বর সৃষ্টির ফলে পৃথিবীর ওপর কি কি ক্ষতিকারক প্রভাব পড়ছে, অর্থাৎ ওজোন হ্রাসের প্রভাবগুলি কি কি? খুব ইম্পর্টেন্ট। এই ওজোন স্তরের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ওজোন স্তর হ্রাসের প্রভাব। প্রথমে দেখি মানুষের ওপর কি প্রভাব পড়ে। সূর্য থেকে যে ক্ষতিকারক রশ্মিগুলো পৃথিবীর দিকে আসছে, ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি UVB, UVC, আসার পথে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তর এদের বাধা দেয়, এদের আটকে দেয়, ফিল্টারের মতো কাজ করে। তাহলে যদি ওজোন স্তর পাতলা হয়ে যায়, যদি তাতে গহ্বর তৈরি হয়, তাহলে অতিবেগুনি রশ্মিগুলোকে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। তখন এরা অবাধে পৃথিবীতে ঢুকে পড়বে বায়ুমণ্ডল ভেদ করে, এবং সেই অতিবেগুনি রশ্মি মানুষের ওপর কিভাবে প্রভাব বিস্তার করে দেখো। আমাদের ত্বকে মেলানিন বলে এক ধরনের পদার্থ থাকে, যার ফলে চামড়ার রং নির্ধারিত হয়। যাদের চামড়া দেখবে অতিরিক্ত সাদা, শ্বেতাঙ্গ যাদের বলা হয়, তাদের ত্বকে এই মেলানিনটা কম পরিমাণে থাকে। ফলে শ্বেতাঙ্গদের ত্বক অতিবেগুনি রশ্মির দ্বারা খুব তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং স্কিন ক্যান্সার বা ত্বকের ক্যান্সার ঘটাতে প্রভাব বিস্তার করে। বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউরোপের বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই দেশগুলোতে শ্বেতাঙ্গদের বাস যেহেতু বেশি এবং অপেক্ষাকৃত মেরুর কাছাকাছি অবস্থিত দেশ, তাই এখানে ওজোন স্তরের এই গহ্বরের প্রভাবে প্রচুর মানুষ স্কিন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। ওই অতিবেগুনি রশ্মি সরাসরি ত্বকে এসে ত্বককে ক্ষতিগ্রস্ত করছে। ওজোন স্তর যদি 10% ধ্বংসপ্রাপ্ত হয়, তাহলে ক্যান্সারে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ে 20 থেকে 30%। এছাড়া চোখের লেন্স, কর্নিয়া
ইত্যাদিও অতিবেগুনি রশ্মির ফলে ক্ষতিগ্রস্ত হয়, ফলে মানুষের চোখে ছানি পড়ার ঘটনা বাড়ছে। অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের ইমিউনিটি মানে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়, যার ফলে সহজেই মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। অতিবেগুনি রশ্মির প্রভাবে ব্লাড ক্যান্সারের পরিমাণও বৃদ্ধি পায়, প্রজনন ক্ষমতা হ্রাস পায়, বন্ধ্যাত্ব বৃদ্ধি পায়। আচ্ছা, এই গেল মানুষের ওপর প্রভাব। এবার অন্যান্য প্রাণীদের ওপর কি প্রভাব পড়ে? অতিবেগুনি রশ্মির প্রভাবে জলজ বাস্তুতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে উদ্ভিদ প্ল্যাঙ্কটন, তার পরিমাণ হ্রাস পায়, ফলে সমগ্র বাস্তুতন্ত্রই সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইউভিবির প্রভাবে নিম্ন শ্রেণীর প্রাণীর বৃদ্ধি বংশবিস্তার ব্যাহত হয়, বিশেষ করে যারা উভচর, ব্যাঙের মতো উভচর প্রাণীর কিন্তু বংশবিস্তার ব্যাহত হচ্ছে এই ইউভিবির প্রভাবে। উদ্ভিদের ওপর কি প্রভাব পড়ে? ইউভিবির প্রভাবে গাছের 20 থেকে 50% পাতায় ক্লোরোফিলের পরিমাণ হ্রাস পাচ্ছে এবং ক্ষতিকর মিউটেশন লক্ষ্য করা যাচ্ছে। অতিবেগুনি রশ্মির প্রভাবে পত্ররন্ধ্র দ্বারা মৃত্তিকা স্তরের জল দ্রুত হারে বাষ্পীভবনের মাধ্যমে কমে যায়। এছাড়া অতিবেগুনি রশ্মির প্রভাবে গাছের পাতা, ফুল, ফল, বীজ ইত্যাদি বৃদ্ধি ব্যাহত হয়, উৎপাদনশীলতাও কমে যায়। আর জলবায়ুর ওপর প্রভাব, ওজোন হ্রাসের ফলে আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহের দিক, গতি প্রভৃতির পরিবর্তন ঘটে, ফলে জলবায়ুর একটা সামগ্রিক পরিবর্তন লক্ষ্য করা যায়। আর বাস্তুতন্ত্রের ওপর প্রভাব, ওজোন হ্রাস যদি নিয়ন্ত্রণ না করা হয় তাহলে বাস্তুতন্ত্রের উৎপাদনশীলতা, স্থায়িত্ব, ভারসাম্য সমস্ত কিছুই বিঘ্নিত হবে। এই হচ্ছে ক্ষতিকারক প্রভাব। এবং কিভাবে, এবার আসি কিভাবে একে আটকানো যায়, মানে ওজোন স্তরকে কিভাবে কি পদ্ধতিতে সংরক্ষণ করা যায়। ওজোন স্তরের ক্ষয় নিয়ন্ত্রণের জন্য 1987 খ্রিস্টাব্দে কানাডার মন্ট্রিলে একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়, যাকে বলে মন্ট্রিল প্রোটোকল। এই প্রোটোকলে যে বিষয়গুলো বলা হয়েছে সেটা হলো 1995 খ্রিস্টাব্দের মধ্যে সমস্ত উন্নত দেশগুলিকে সিএফসি উৎপাদন বন্ধ করতে হবে, কারণ আমরা আগেই জানলাম সিএফসি হচ্ছে ওজোন স্তর ধ্বংসের জন্য সর্বাপেক্ষা দায়ী। এটাই মূল বিষয় চুক্তি। এবং চুক্তিগুলোর বিভিন্ন শর্ত সঠিকভাবে যদি কার্যকর হয় তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যাবে যে ওজোন স্তরের এই যে ক্ষয় এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এবং ওজোন স্তর আবার পুনরায় তার আগের অবস্থা ফিরে পাবে। আজকে এই পর্যন্তই থাকলো। জলবায়ু পরিবর্তনের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট বাকি রয়ে গেল, সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিন হাউস প্রভাব। মানে গ্রিন হাউস প্রভাবের ফলে কিভাবে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এটা আমি এর পরের ক্লাসে তোমাদের সামনে আলোচনা করব। আজকে এই অবধি থাকলো। যতটা পড়ালাম ক্লাসটা শুনবে, তারপর নিজেরা বইটা পড়বে। ঠিক আছে, সবাই ভালো থেকো। শুভরাত্রি।